রাহুল বাণীকে পছন্দ করে বিয়ে করে, কিন্তু বিয়ের পর বাণী শ্বশুরবাড়িতে গিয়ে কিছুতেই সবার সাথে মানিয়ে নিতে পারে না, কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা যথেষ্ট মধ্যবিত্ত প্রকৃতির। তাদের জীবন ধারণের পদ্ধতি, খাওয়া দাওয়ার মধ্যে কোনো আড়ম্বর নেই। কতদিন ভালো মন্দ খাবার খাই না, বিরিয়ানি খাওয়ার কথা তো ভুলেই গেছি। আজকে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকগুলো একদম ভিখিরি। আমি যদি এখন 350 টাকা দিয়ে মাটন বিরিয়ানি নিয়ে আসার কথা বলি, তাহলে তো সবাই আকাশ থেকে পড়বে, কিংবা আমার শাশুড়ি মা তো হার্ট অ্যাটাক করে যেতে পারে। খুব খিদে পেয়েছে, কি করি এবার? বাণীর ভীষণ পরিমাণে বিরিয়ানি খেতে ইচ্ছা হয়। অন্যদিকে বাড়ির বড় বউ আজ বাজার থেকে কম দামে অনেকগুলো ফুলকপি নিয়ে আসে, কারণ শীতকালে বাজারে ফুলকপি খুবই সস্তা। মা, আজকে বাজারে বেশ অনেকগুলো ফুলকপি পেয়েছি, একটা ফুলকপি 5 টাকা করে, তাই আমি কিলো কিলো ফুলকপি নিয়ে এসেছি। এই ফুলকপিগুলো প্লাস্টিকে বেঁধে যদি ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু বেশ কয়েকদিন আমাদের বাজার করতে হবে না। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। রোজ রোজ ফুলকপির তরকারি, ফুলকপি ভাজা, চচ্চড়ি, বেগুন দিয়ে ফুলকপি, এছাড়াও ফুলকপি দিয়ে বিভিন্ন রকম রান্না করা যাবে। তুমি বরঞ্চ ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে রাখো, তারপর আমি প্লাস্টিকে করে ফ্রিজে ভরে দেব। শাশুড়ি মায়ের কথা মতো চামেলি ফুলকপিগুলো নিয়ে ছাদে চলে যায়। সে রোদে বসে ফুলকপিগুলো ধুয়ে মুছে কেটে পরিষ্কার করে। রত্নাদেবী সেই ফুলকপি প্লাস্টিকে বেঁধে ফ্রিজে তুলে রাখে। কিছুক্ষণের মধ্যেই তারা যখন বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে, সেই সময় বাণী রান্নাঘরে যায়। আমার শ্বশুরবাড়ির সামনে ভালো একটা বিরিয়ানির দোকানও নেই, আর এখন যদি আমি অনলাইনে বিরিয়ানি অর্ডার করে খাই, তাহলে এরা হাজার রকম প্রশ্ন করবে। তার উপর আমার ওই হাগুড়ি বড় যা আর ওর ছেলে মেয়ে তো আছেই, অসহ্যকর একেবারে। বিরিয়ানির গন্ধ শুকে ঠিক আমার ঘরে চলে আসবে। তার থেকে বরং আমি চাল ফুটিয়ে ভাত বানিয়ে নিজের মতো বিরিয়ানি রান্না করে নিই। এই বলে বাণী ফ্রিজ থেকে প্রয়োজনীয় মশলাপাতি বার করে নিয়ে আসতে যায়। এমন সময় সে দেখতে পায় ফ্রিজের মধ্যে প্যাকেটে করে বেশ অনেকগুলো ফুলকপি রাখা আছে। আর যেহেতু বাণীর ফুলকপি খেতে খুব ভালো লাগে, তাই সে নিজের লোভ সামলিয়ে রাখতে পারে না। এই তো ফ্রিজে কতগুলো ফুলকপি রাখা আছে, অবশ্যই পরিবারের কাছ থেকে আর কি বা আশা করা যায়। এদের ফ্রিজে চিকেন মাটন থাকার তো কোনো প্রশ্নই আসে না। আমি তার থেকে বরং ফুলকপি দিয়ে বিরিয়ানি বানিয়ে নিই। ফুলকপি খেতে শীতকালে আমার বেশ ভালোই লাগে। এই বলে বাণী গরম গরম ফুলকপি দিয়ে বিরিয়ানি রান্না করতে শুরু করে। তাদের শ্বশুর বাড়িতে গোটা মাসের জন্য বেশি বেশি করে চাল, মশলাপাতি ইত্যাদি নিয়ে এসে রাখা হয়, কিন্তু বাণী যেহেতু বড়লোক পরিবারের মেয়ে, তাই সে রান্না বান্নার মাপঝোপ বোঝে না। সে নিজের জন্য হাঁড়ি ভর্তি করে ফুলকপি বিরিয়ানি রান্না করতে শুরু করে। রান্না হয়ে যাওয়ার পর আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঘরে গিয়ে বসে আরাম করে ফুলকপি বিরিয়ানি খাবো। বাণী হাঁড়ি ভর্তি ফুলকপি বিরিয়ানি নিয়ে ঘরে চলে যায়। সে মনের আনন্দে ফুলকপি বিরিয়ানি খায়, কিন্তু 2 থালা গরম গরম ফুলকপি বিরিয়ানি খাওয়ার পর তার পেট ভীষণ পরিমাণে ভরে যায়। তাই সে আর কিছুতেই ফুলকপি বিরিয়ানি খেতে পারে না। কিন্তু সে যেহেতু বড়লোক বাড়ির মেয়ে, তাই সে পড়ে থাকা ফুলকপি বিরিয়ানি তুলে না রেখে সেই বিরিয়ানি ফেলে রেখে অপচয় করাটাই পছন্দ করে। ইস, কতটা বিরিয়ানি বেঁচে গেল। এদের বাড়িতে ফ্রিজটা তো অনেক ছোট, এই ফুলকপি বিরিয়ানি তুলে রাখার কোনো প্রশ্নই আসে না। আমিও তো বাসি খাবার খেতে পছন্দ করি না, তার থেকে বরং আমি ফুলকপি বিরিয়ানি বাইরে ফেলে দিই। পরে যখন ইচ্ছা হবে তখন ফুলকপি কিনে আবার বিরিয়ানি বানিয়ে নেব। এই বলে বাণী বেশ অনেকটা পরিমাণ ফুলকপি বিরিয়ানি ঘরের বাইরে গিয়ে ফেলে দেয়। ঠিক এমন সময় তার শাশুড়ি মেয়ে এবং বড় যা ছাদে জামা কাপড় মেলতে গিয়ে বাণীর কাণ্ড কারখানা দেখতে পায়। ছোট বৌমা, তুমি কি ফেলছো? তুমি কি নিজের জন্য আলাদা করে কিছু রান্না করেছো নাকি? কোথায়? আমাদের জন্য তো রান্না করলে না। তোমাকে কতবার বলি এই শীতকালে বড় বৌমার সাথে রান্নাঘরে যাও, ওকে রান্না বান্না করতে সাহায্য করো, কিন্তু তুমি তো আমার কথা কানেই নিতে চাও না। এখন একা একা রান্নাঘরে গিয়ে কি রান্না করে খাচ্ছ? উফ, সত্যি আপনাদের ভিখারির স্বভাব আর গেল না। আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, কিন্তু আপনাদের বাড়িতে তো চিকেন মাটন বিরিয়ানি পাওয়া যাবে না, তাই আমি ফুলকপি বিরিয়ানি বানিয়ে খেয়েছি। যতটা পেটে ঢুকেছে ততটা খেয়েছি, বাদ বাকিটা ফেলে দিচ্ছি। সে কি, তুমি এতটা ফুলকপি বিরিয়ানি ফেলে দিচ্ছ কেন? এই ফুলকপি বিরিয়ানি দিয়ে আমাদের 1 সপ্তাহের খাবার হয়ে যাবে। তুমি অতটা ফুলকপি বিরিয়ানি নষ্ট করে দিলে? হ্যাঁ, বেশ করেছি। আমার যা ইচ্ছা হয় আমি তাই করব।
এই বলে বানি ঘরে চলে যায়। এদিকে পাড়ার কুকুর পড়ে থাকা ফুলকপি বিরিয়ানি খেয়ে নেয়, যা দেখে বানির শাশুড়িমা এবং বড় জায়ের খুব খারাপ লাগে, কারণ তারা খাবার নষ্ট করতে মোটেই পছন্দ করে না। তারা তখনই ছাদ থেকে নিচে নেমে বানিকে বকাবকি করে, যার ফলে বানিও তাদের সাথে ঝগড়া শুরু করে দেয়। কিছুক্ষণ পর বানির শাশুড়িমা এবং বড় যা ফ্রিজ খুলে দেখে ফ্রিজ একেবারে ফাঁকা অবস্থায় পড়ে আছে, কারণ বানি সমস্ত ফুলকপি ব্যবহার করে বিরিয়ানি রান্না করে, যার ফলে তারা বানির উপর আরো বেশি রেগে যায়। তুমি কেন আমাদের সাথে তর্ক করছো বলো তো? আমি গোটা মাসে রান্না বান্না করার জন্য আজকে অনেক টাকা খরচা করে ফুলকপি নিয়ে এসেছি, আর তুমি বিরিয়ানি রান্না করে এভাবে ফুলকপিগুলো নষ্ট করে ফেললে। শুধুমাত্র নষ্ট করনি, নিজের জন্য ফুলকপি বিরিয়ানি রান্না করে খেয়েছো, বাদবাকি বিরিয়ানি ফেলে দিয়েছো। আমরা জানি তুমি অনেক বড়লোক পরিবার থেকে এসেছো, তাই তুমি খাবার জিনিসের মর্ম বোঝো না, কিন্তু তুমি যদি বিরিয়ানিটা বাঁচিয়ে রাখতে তাহলে আমরা তো আজকে খেতে পারতাম। এত যদি বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তাহলে আপনার ছেলেদের বলুন, বয়স হয়ে গেছে, কদিন পর ঘাটে যাবে তা নয় এখন আবার বিরিয়ানি খাবে। বানি এভাবে শাশুড়ি মাকে অপমান করলে রত্নাদেবীর খুব খারাপ লাগে। অন্যদিকে চামেলির ছেলে মেয়ে বিরিয়ানির কথা শুনে ঘরের বাইরে বেরিয়ে আসে। ওমা, আমি আর ভাই বিরিয়ানি খাবো। তোমাকে যখনই বিরিয়ানি খাওয়ার কথা বলি তুমি আমাদের ভাত ভেজে খাইয়ে দাও, কিন্তু আজকে কাকি বিরিয়ানি রান্না করে খেয়েছে, তাই তুমিও আমাদের বিরিয়ানি খাওয়াও। এসব কথা বলতে নেই মা, যা তুই ভাইকে নিয়ে ঘরে যা, আমি তোদেরকে পরে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আর কাকি কখনো তোদেরকে না দিয়ে বিরিয়ানি খেতে পারে নাকি? যা তোরা ঘরে যা। তুমি তোমার ছেলে মেয়েদের একদম ভুল বোঝাবে না। এই শোন, হ্যাঁ আমি আজকে ফুলকপি বিরিয়ানি রান্না করে খেয়েছি, আমি যা রান্না করে খাবো তাই তোদেরও খেতে হবে, তার কি কোনো মানে আছে? তোরা গরিবের মতো নুন ভাত ডাল ভাত এসব খাবি, কারণ বিরিয়ানি তোদের পেটে সহ্য হবে না। কুকুরের পেটে কি কখনো ঘি সহ্য হয়? এভাবে বানি বাচ্চা বড় সবাইকে অপমান করে নিজের ঘরে চলে যায়। আর সেদিন যেহেতু ফুলকপি বিরিয়ানি খেয়ে বানির খুব ভালো লাগে, তাই তার এখন প্রায় প্রত্যেক দিনই ফুলকপি বিরিয়ানি খেতে ইচ্ছা হয়। ফুলকপি বিরিয়ানি খেলে শরীরে বেশি ক্যালোরি জমবে না, তাই আমি ঠিক করেছি আমি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছেড়ে এই শীতকালে গরম গরম ফুলকপি বিরিয়ানি খাবো, কারণ কিছুদিন পরে শীতকাল চলে যাবে, বাজারে আর ভালো ফুলকপি পাওয়া যাবে না। ঠিক এমন সময় রাহুল বাজার করে বাড়িতে ফিরে আসে। কি হলো, তোমাকে ফুলকপি নিয়ে আসতে বলেছিলাম, তুমি এনেছো? হ্যাঁ নিয়ে এসেছি, কিন্তু আজকে তোমার জন্য ফুলকপি নিয়ে আসতে গিয়ে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে, তাই আমার অফিসে যাওয়ার জন্য আর বাস ভাড়া নেই। ফালতু কথা কেন বলছো? 10 টাকা 5 টাকা দিয়ে ফুলকপি কিনতে গিয়ে তোমার অফিসে যাওয়ার গাড়ি ভাড়া খরচা হয়ে গেল। সত্যি, আমি যদি জানতাম যে তুমি এতটা গরিব যে নিজের বউকে ফুলকপি কিনে খাওয়াতে পারবে না, তাহলে তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না। বাজারে কিছুদিন আগে পর্যন্ত 10 টাকা 5 টাকা দিয়ে ফুলকপি পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন একটা ফুলকপি 100 টাকা দাম হয়ে গেছে। কিন্তু তুমি ফুলকপি নিয়ে আসতে বলেছো বলে আমি টাকা খরচা করে তোমার জন্য বড় বড় দুটো ফুলকপি নিয়ে এসেছি, তারপরে তুমি আমাকে এরকম কথা শোনাচ্ছ? ঠিক আছে, এখন নাকে কান্না কাঁদতে হবে না। আমি আমার বাবার কাছে পকেট মানি চেয়েছি, বাবা অনলাইনে পেমেন্ট করে দিলে আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। বানি, আমরা গরিব বলে আমাকে এতটা অপমান করো না প্লিজ। বউকে ফুলকপি কিনে খাওয়াবো, তার জন্য আবার তোমার বাবার কাছ থেকে টাকা নেবো নাকি? আমি এখন অফিসে গেলাম। এই বলে রাহুল কিছু না খেয়ে হাঁটতে হাঁটতে অফিসে চলে যায়, কিন্তু তাতে বানির কিছু যায় আসে না। সে তখনই বড় বড় দুটো ফুলকপি নিয়ে রান্নাঘরে যায়, কিন্তু তখন চামেলি রান্নাঘরে দাঁড়িয়ে তার পরিবারের জন্য ডাল ভাত এবং ডিমের অমলেট রান্না করে। বানি, প্রত্যেকদিন আমরা ডাল ভাত আর ডিমের অমলেট খাচ্ছি, তাই ভাবছিলাম আজকে গোল গোল করে বেগুন ভাজা আর ফুলকপির বড়া বানাবো। ছোট ভাই দেখলাম বাজার থেকে বড় বড় দুটো ফুলকপি নিয়ে এসেছে, তুমি আমাকে ফুলকপিগুলো দাও, আমি বড়া তৈরি করে নিই, তারপর সবাই মিলে একসাথে বসে ছাদে গিয়ে খাওয়া দাওয়া করব। কি, তুমি ফুলকপির বড়া বানাবে? তার বেলায় তেল খরচা হবে না? পেটে নুন ভাত জোটে কিনা সন্দেহ, তাদের আবার ফুলকপির বড়া খাবার ইচ্ছে হয়েছে? যাও রান্নাঘর থেকে বেরিয়ে যাও, আমি এখন ফুলকপি দিয়ে বিরিয়ানি বানাবো। বানি তার বড় জাকে রান্নাঘর থেকে বার করে দেয় আর নিজের মতো বেশি করে ফুলকপি বিরিয়ানি রান্না করে। এভাবে আরো কিছুদিন পেরিয়ে যায়। কিছুদিন অন্তর অন্তর বানি ফুলকপি বিরিয়ানি খায়, অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা ডাল ভাত নুন ভাত খেয়ে থাকে। বানি এবার তার শ্বশুরবাড়ির ছাদে ফুলকপির বাগানও তৈরি করে। প্রত্যেকদিন সেই ফুলকপির বাগান থেকে ফুলকপি তুলে নিয়ে এসে বিরিয়ানি রান্না করে, কিন্তু সেই ফুলকপির গাছে সে তার শ্বশুরবাড়ির লোকেদের হাত দিতে দেয় না।
একদিন বানি, কিছুদিন পর ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হবে, তাই আমি ওদেরকে নিয়ে টিউশন পড়াতে যাচ্ছি। তোমার দাদা আমাকে টাকা দিয়ে গেছে, তুমি মায়ের প্রেসারের ওষুধগুলো নিয়ে এসো, কারণ অনেকদিন মা কিন্তু ওষুধ খায়নি। যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হবে। আমি কি তোমার চাকর নাকি? তোমাকে যা কাজ দেওয়া হয়েছে তুমি করো। এরকম করে বলো না, এতদিন টাকা ছিল না বলে তোমার দাদা ওষুধ কিনতে পারেনি। তাই আজকে আর দেরি করো না, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কিছুক্ষণ পরেই মা ওষুধ খাবে। আমি যদি বেরিয়ে না যেতাম তাহলে আমি এখনই গিয়ে ওষুধ কিনে নিয়ে আসতাম, কিন্তু আমাকে এখনই বেরোতে হবে। মা তাড়াতাড়ি চলো, প্রত্যেকদিন আমরা হেঁটে হেঁটে টিউশন যাই বলে আমাদের কিন্তু দেরি হয়ে যায়, আর স্যার আমাদের ঢুকতে দেয় না। আজকেও আমার আর ভাইয়ের কিন্তু দেরি হয়ে যাবে। চামেলি বানির হাতে 1000 টাকা দিয়ে ছেলে মেয়েদের নিয়ে টিউশন পড়াতে চলে যায়। কিন্তু বানি যখন তার শাশুড়ি মায়ের জন্য ওষুধ কিনতে যায়, তখনই তার বাজারে থাকা ভালো ভালো ফুলকপির দিকে নজর পড়ে। বেকার ওই বুড়িকে ওষুধ কিনে দিয়ে লাভ নেই, আমি বরঞ্চ এই টাকা দিয়ে ভালো ভালো ফুলকপি কিনে নিই। তারপর কাজু কিশমিশ ফুলকপি দিয়ে ভেজ বিরিয়ানি রান্না করে নিজেও খাবো, আর বান্ধবীদের নিমন্ত্রণ করেও খাওয়াবো, কারণ ওরা অনেকদিন ধরে আমার হাতের ফুলকপি বিরিয়ানি খেতে চাইছে। বানি তখনই বাজার থেকে ভালো ভালো ফুলকপি কিনে নেয়, কিন্তু সে তার শাশুড়ি মায়ের ওষুধ কিনে নিয়ে আসে না। বানি বাড়িতে ফিরে এসে রান্নাঘরে যায় এবং ফুলকপি দিয়ে বিরিয়ানি রান্না করে। অন্যদিকে তার শাশুড়ি মা মাথা ঘুরিয়ে পড়ে থাকে, কারণ দীর্ঘদিন ধরে প্রেসারের ওষুধ না খাওয়ার ফলে তার প্রেসার অনেক বেশি হাই হয়ে যায়। তার যখন শ্বাসকষ্ট শুরু হয় তখন সে কাউকে ডাকতেও পারে না, সে ঘরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। চামেলি যখন ছেলে মেয়েদের নিয়ে টিউশন পড়িয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, তখন সে তার শাশুড়ি মায়ের ঘরে যায়। শাশুড়ি মায়ের অবস্থা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এ কি মা, আপনার কি হলো? আপনি চোখ খুলুন। মা, কি হলো আপনার? চামেলি কিছু চিন্তা না করেই শাশুড়ি মাকে নিয়ে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে চলে যায়। ডাক্তারবাবু অনেক চেষ্টা করে তাকে সুস্থ করে তোলে। ডাক্তারের কাছ থেকে রত্নাদেবীর পরিবার জানতে পারে সে অনেকদিন ধরে প্রেসারের ওষুধ খায়নি, তাই সবাই মিলে বাণীকে বকাবকি করতে শুরু করে। তোমাকে বারবার বললাম মায়ের প্রেসারের ওষুধ কিনে নিয়ে আসতে, কিন্তু তুমি সেই টাকা দিয়ে ফুলকপি কিনে এনেছো বিরিয়ানি খাবে বলে। ছি, তুমি এতটা অসভ্য মেয়ে আমরা জানতাম না। তোমার বাবা মায়ের হয়তো অনেক টাকা আছে, তাই তুমি জীবনের মূল্য বুঝতে পারো না। চামেলি এভাবে তাকে অপমান করলে বাণীর খুব খারাপ লাগে, তাই এরকম ঘটনার পর থেকে বাণী আর কখনো তার শ্বশুরবাড়ির সাথে খারাপ ব্যবহার করে না। এখন বাণী সবার সাথে মিলেমিশেই সংসার করে। মালতী তার 2 মেয়ে রিধিমা এবং প্রীতির সঙ্গে বাস করত। তার 2 মেয়ের মধ্যে রিধিমার গায়ের রং ছিল কালো এবং সে দেখতে কুৎসিত ছিল। অন্যদিকে প্রীতি দেখতে খুবই ফর্সা ও সুন্দর ছিল। 2 বোনের মধ্যে বাহ্যিক সৌন্দর্যের যেমন পার্থক্য ছিল, তেমনি তাদের মধ্যে গুণগত পার্থক্য ছিল। ছোটবেলা থেকেই রিধিমা পড়াশোনায় খুবই ভালো ছিল এবং তার ইচ্ছে ছিল সে বড় হয়ে একজন ফৌজি হবে, কারণ রিধিমা সবসময় দেশের জন্য এবং সমাজের জন্য কিছু একটা করতে চাইতো। অন্যদিকে প্রীতি পড়াশোনায় একটুও ভালো ছিল না। চাকরি বাকরি করার নিজের পায়ে দাঁড়ানোর মতো এমন কোনো লক্ষ্য তার জীবনে ছিল না। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। রিধিমা একজন ফৌজি হয়ে তার স্বপ্ন পূরণ করে। আমি তোর জন্য অনেক খুশি রে মা, তোর জন্য সমাজে আমার মর্যাদা অনেক বেড়ে গেছে। সবাই আমাকে যখন ফৌজির মা বলে ডাকে আমার তো গর্বে বুক ফুলে ওঠে। শুধু আফসোস আমার ছোট মেয়েটাকে নিয়ে, ও যদি জীবনে তোর মতো সফল হতে পারতো। এমন বলো না মা, ও তো ওর দিক থেকে চেষ্টা করছে। ও গ্র্যাজুয়েশনটা কোনো রকমে কমপ্লিট করুক, তারপর কিছু একটা ব্যবস্থা করা হবে সবাই মিলে আলোচনা করে। যদি কোনো ভালো কোর্স করতে চাই। ওর দ্বারা আর কিছু হবে বলে আমার মনে হয় না। 5 বছর ধরে কলেজে পড়ছে, ওর দ্বারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা কোনোদিনও হবে না। ওকে বিয়ে দিতে পারবো বলে আমার তো মনে হয় না। প্রীতি লুকিয়ে লুকিয়ে তার মা ও দিদির কথা শুনছিল। সে তাদের কাছে এসে বলে, বেশ তো দেখছি মা আর মেয়ে মিলে আমাকে নিয়ে সমালোচনা করছো। আমি পড়াশোনা করি বা না করি, কিংবা আমার বিয়ে হোক চাই নাই হোক, সেটা আমি বুঝে নেব। মা, তুমি তোমার বড় মেয়েকে নিয়ে চিন্তা করো। তোমার মেয়ে দেখতে কালো, তার উপর ফৌজি। তোমার ফৌজি কালো মেয়েকে কেউ বিয়ে করবে না, দেখে নিও। কি বলছিস কি তুই? হ্যাঁ, কেন বিয়ে করবে না? কেন জানো না? ফৌজি মেয়েদের বিয়ে হয় না, কেউ বিয়ে করবে না। হ্যাঁ,
কারণ বছরের অধিকাংশ সময় তো এই বর্ডারে থাকবে, বাড়িতে থাকতেই পারবে না। আজকাল সবাই চায় বাড়ির বউরা শ্বশুরের সেবা করবে, শাশুড়ি মার সেবা করবে, বরের সেবা করবে, সংসারের কাজকর্ম করবে। ফৌজি মেয়েরা তো এসব কিছুই করতে পারবে না। চুপ কর প্রীতি। রিধিমাকে নিয়ে যদি তুই আর একটাও বাজে কথা বলিস, আমার থেকে খারাপ কেউ হবে না। তুই তোরটা ভাব। প্রীতি তার মায়ের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। আশেপাশের লোকজন এবং আত্মীয় স্বজন সকলেই রিধিমার খুবই প্রশংসা করত, আর তাই জন্য প্রীতি সবসময় তার দিদির উপর হিংসা করত। প্রীতি তার দিদির সঙ্গে সঙ্গে তার মায়ের সাথেও বাজে ব্যবহার করত। প্রীতি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন রিধিমাকে দেখতে হেমন্ত নামে একটি ছেলে তার বাবা ও মায়ের সঙ্গে আসে। রিধিমাকে হেমন্তর বাবা মা দুজনেই খুব পছন্দ করে, কিন্তু রিধিমা দেখতে কালো হওয়ায় হেমন্ত তার মায়ের কানে কানে বলে, মা, রিধিমা তো দেখতে খুব কালো, কত বাজে দেখতে। আমি এই মেয়েকে বিয়ে করব না। রিধিমার ছোট বোনটাকে দেখেছো, প্রীতি? ও দেখতে খুব সুন্দর। আমি প্রীতিকেই বিয়ে করব। ওরে হতচ্ছাড়া, তুই কি সব বলছিস? বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি তোর? আমি এখানে কি জন্য এসেছি তুই ভুলে গেছিস? শুধুমাত্র টাকার জন্য এসেছি। রিধিমা একজন ফৌজি, মাসে মাসে ওর কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিতে পারবো। আর প্রীতিকে বিয়ে করলে তুই একটা টাকাও পাবি না। তাই কালো ফর্সে এসব না দেখে টাকার কথা ভাব। এক্সকিউজ মি, আপনারা তখন থেকে দেখছি নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছেন। আমাকে নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা বলতে পারেন। আমার চাকরি নিয়ে অথবা অন্য কিছু প্রবলেম নিয়ে থাকলে বলুন। আমি কিন্তু বিয়ের পর চাকরিটা ছাড়তে পারবো না, এটা আপনারা জানেন তো। অন্য বাড়ির বৌমাদের মতো আপনাদের সঙ্গে থেকে আপনাদের সেবা হয়তো আমি করতে পারবো না, কিন্তু যেই সময়টাতে আমি বাড়িতে থাকবো তখন আমি আপনাদের যথাসম্ভব খেয়াল রাখবো। না না, কি যে বলো না। তোমাকে আমাদের সবার খুব পছন্দ হয়েছে। তুমি ফৌজি জেনেই তো তোমার সঙ্গে আমরা ছেলের বিয়ে দিচ্ছি। তোমার চাকরি নিয়ে আমাদের অসুবিধা হবে কেন? তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে। আমাদের বাড়ি থেকে কোনো অসুবিধা নেই। এই কথা শুনে রিধিমা এবং তার মা খুবই খুশি হয়, কিন্তু প্রীতি তেলে বেগুনে জ্বলে ওঠে। কয়েকদিনের মধ্যেই রিধিমার সঙ্গে হেমন্তর বিয়ে হয়ে যায়। বিয়ের পর 2-3 মাস শ্বশুর বাড়িতে কাটিয়ে রিধিমা আবার বর্ডারে চলে যায়। রিধিমা 7-8 মাস পর পর বাড়িতে আসার সুযোগ পেত, আবার কখনো কখনো বিশেষ কারণে 2-1 বছর হয়ে গেলেও বাড়ি আসতে পারত না। সে যখনই বাড়ি আসতো তখনই তার শ্বশুর বাড়ির সকলের খুব খেয়াল রাখত। আবার ছুটি শেষ হয়ে গেলে অত্যন্ত দুঃখের সঙ্গে সবাইকে বিদায় জানিয়ে তার ডিউটি জয়েন করত। এরকম ভাবে বেশ কয়েক বছর কেটে যায়। একদিন প্রীতি বাড়ি থেকে পালিয়ে যায়। মালতী দেবী খুবই কান্নাকাটি করতে থাকে। সে বাড়ি বাড়ি প্রীতিকে ফোন করতে থাকে। কি হয়েছে? আমাকে বারবার ফোন করছো কেন? আমি চিঠি লিখে এসেছি, সেটা দেখতে পাওনি? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, আর ওই বাড়িতে আমি কোনোদিনও ফিরে যাব না। আমি যেখানে আছি খুব ভালো আছি। এমন বলিস না মা, তুই আমার কথাটা একবারও ভাবলি না? তোকে ছাড়া আমি কি করে থাকবো? আর তুই বাড়ি থেকে পালিয়ে কোথায় গেছিস সেটা তো বল। কার সঙ্গে আছিস, কি করছিস? তুই কি কোনো ছেলেকে পছন্দ করিস? আমি তোমার কথা কেন ভাববো? তুমি কি আমার কথা ভেবেছো কখনো? সারা জীবন তুমি তোমার কালো ফৌজি মেয়ের ব্যাপারেই ভেবে গেলে। হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছো। আমি একজনকে পছন্দ করতাম, আর আমি তাকে বিয়েও করেছি। এখন আমি সবকিছু ভুলে মন দিয়ে সংসার করব। তুমি দয়া করে আমাকে ফোন করে আর বিরক্ত করো না। সে কি? কিন্তু কাকে বিয়ে করেছিস সেটা তো বল। আর কোথায় তুই এখন কোথায় আছিস? তোর বিয়ে দেওয়ার তো আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তুই তো একবারও আমাকে বললি না যে তোর কাউকে পছন্দ ছিল। তুই একবার বল না তুই কোথায় আছিস, আমি তোর সঙ্গে দেখা করতে চাই। তুই কাকে বিয়ে করেছিস? প্রীতি আর কোনো কথা না বলে তার মায়ের ফোনটা কেটে দেয়। তার মা যাতে তাকে আর ফোন করে বিরক্ত করতে না পারে, তাই সে তার ফোনে সিম চেঞ্জ করে নেয়। মালতী দেবী খুবই কান্নাকাটি করতে থাকে। এই ব্যাপারে রিধিমাকে সে কিছুই জানায় না, কারণ রিধিমাকে সে কোনো দিক থেকেই টেনশনে ফেলতে পছন্দ করত না। একদিন রিধিমা হেমন্তকে ফোন করে। হেমন্ত, কেমন আছো তোমরা সবাই? মা বাবা কেমন আছে? তুমি ফোন ধরো না কেন? কতদিন ধরে তোমাকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। কি ব্যাপার, তুমি এই মাসের টাকাটা পাঠালে না যে? হ্যাঁ, টাকা পাঠাইনি, কারণ আমি ছুটি পেয়ে গেছি। আমি কালকেই বাড়িতে আসছি, সেই জন্য বাড়িতে গিয়েই টাকা দেব। কি, তুমি কালকে বাড়ি আসছো? তুমি আগে বলবে তো।
আমি তো মা বাবাকে নিয়ে দেশের বাড়িতে এসেছি। আমার মাসির শরীর খুব অসুস্থ। আমার মাসি হসপিটালে অ্যাডমিট আছে। এখন হয়তো 4-5 মাস আমরা এখানেই থাকবো। সে কি, এতদিন তোমরা দেশের বাড়িতে থাকবে? তাহলে কি আমি তোমাদের কাছে আসবো? না না, তুমি দেশের বাড়িতে এসে থাকতে পারবে না। আর তাছাড়া আমাদের সারাদিন হসপিটালে কাটাতে হয়। তুমি এক কাজ করো, তুমি টাকাটা পাঠিয়ে দাও, আর এই ছুটিটা তুমি তোমার মায়ের সাথে কাটাও। এর পরের বছর যখন আবার ছুটি পাবে তখন আমাদের বাড়িতে আসবে, কেমন? এমনিও তো বিয়ের পর তোমার সঙ্গে তোমার মায়ের সময় কাটানো হয় না, তাই না? ঠিক আছে হেমন্ত, তাই হবে তাহলে। রিধিমা হেমন্তকে তার বেতনের টাকা পাঠিয়ে দেয়। রিধিমা তার হাতে খুব কম টাকাই রাখতো, আর বাকি টাকা তার পরিবারকে দিয়ে দিত। সে পরের দিন তার মায়ের বাড়িতে চলে আসে। মা, হেমন্ত আর ওর বাবা মা দেশের বাড়িতে আছে, তাই আমি এবারে ছুটিটা তোমাদের সঙ্গে কাটাবো। প্রীতি কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো, কোথাও গেছে নাকি? প্রীতির কথা শুনে মালতী দেবী হাউ হাউ করে কেঁদে ওঠে। সে রিধিমাকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে জানায়। এটা শুনে রিধিমারও মন খুব খারাপ হয়ে যায়। সে কি, ও কাকে বিয়ে করেছে, কোথায় আছে, কিচ্ছু জানায়নি? এটা কিন্তু প্রীতি একদমই ঠিক করেনি। ও তো একটাবার আমাকে ফোন করে বলতে পারতো। আচ্ছা ছাড়ো, তুমি বেকার চিন্তা করো না। তুমি তো জানো প্রীতি একটু জেদি টাইপের। দেখবে একদিন না একদিন তুমি ঠিক খবর পাবে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন রিধিমা মার্কেটে কিছু একটা কেনাকাটা করতে গিয়েছিল। সেখানে সে একটি যুবতী প্রতিবন্ধী মেয়েকে হাতে করে কিছু জিনিস কিনে নিয়ে যেতে দেখে। হঠাৎ করে মেয়েটি পড়ে যায় এবং তার হাত থেকে জিনিসগুলো পড়ে যায়। আরে আস্তে আস্তে, তুমি ঠিক আছো? ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। এই নাও তোমার প্যাকেটটা। চলো, আমি তোমাকে তোমার বাড়ি দিয়ে আসছি। তুমি কোথায় থাকো? থ্যাংক ইউ, তুমি খুব ভালো। আজকাল কেউ কাউকে সাহায্য করে না। আমি অন্য শহরে থাকি। এখানে আমার পিসির বাড়িতে ঘুরতে এসেছি। আসলে পরের মাসে আমার বিয়ে আছে। বিয়ের আগে পিসির বাড়িতে থাকতে এলাম। আমার বাবা মাও আমার সঙ্গে এসেছেন। আচ্ছা বুঝলাম, বা খুব ভালো কথা। আসলে আমি একজন ফৌজি, তাই সকলের সেবা করাটা আমার কর্তব্য। আমি তোমাকে তোমার পিসির বাড়িতে দিয়ে আসছি। তাহলে চলো। রিধিমা রানীর সঙ্গে তার পিসিদের বাড়িতে যায়, যেখানে রানীর বাবা মায়ের সঙ্গে রিধিমার পরিচয় হয়। রিধিমা ফৌজি জেনে তারা সকলে মিলে রিধিমাকে অতিথি আপ্যায়ন করতে থাকে। আচ্ছা আচ্ছা, এবার কিন্তু আমাকে যেতে হবে। আর রানী, পরের মাসে তাহলে তোমার বিয়েতে দেখা হচ্ছে। আচ্ছা, তোমার হবু বরের ব্যাপারে তো অনেক কিছুই বললে। শুনে তো মনে হলো তোমার বর খুবই ভালো, কিন্তু তোমার হবু বরের ফটোটা তো দেখালে না। হ্যাঁ দেখাচ্ছি, এই দেখো, এখানে আমাদের এঙ্গেজমেন্টের ফটো আছে। এই যে, এটা আমার হবু বর নিখিল। ফটোটা দেখে রিধিমা আকাশ থেকে পড়ে। ফটোটা আর কারণ নয়, রিধিমার বর হেমন্ত ছিল। কি বলছো কি রানী? এটা তোমার হবু বর? এর নাম তো হেমন্ত, আর এটা আমার বর। এ তোমার হবু বর হলো কিভাবে? তার মানে এতদিন ধরে হেমন্ত আর ওর পরিবার আমাকে বোকা বানাচ্ছে, আমাকে ওরা ধোকা দিচ্ছে। আমি ওদের কিছুতেই ছাড়বো না। এ কি বলছো মা? তাহলে ওই ছেলেটা আর ওর পরিবার আমাদেরকে ঠকাচ্ছে। আমরা এবার কি করব তাহলে? সামনের মাসে আমার মেয়ের বিয়ে, সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। আর ওরা আমাদের প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করার জন্য 50 লক্ষ টাকা যৌতুকও চেয়েছিল, সেই সঙ্গে 10 ভরি গহনা। আমরা কি বলবো বুঝতে পারছি না। দয়া করে তুমি আমাদের বাঁচাও মা। আপনাদের আমার কথা শুনে চলতে হবে। আমি যেমন ভাবে বলছি ঠিক তেমন ভাবে কাজ করবেন। আমি দোষীদের উচিত শাস্তি দিয়েই ছাড়বো। ওরা আমার জীবন নষ্ট করেছে, কিন্তু রানীর জীবন আমি নষ্ট করতে দেব না। রিধিমা রানীর পরিবারকে সব বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের মাসে রানীকে বিয়ে করতে হেমন্ত তার পরিবারের সঙ্গে চলে আসে। রিধিমা আগে থেকেই পুলিশকে সঙ্গে নিয়ে রেডি ছিল, কিন্তু হেমন্তর সঙ্গে রিধিমা তার বোন প্রীতিকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। পুলিশ অফিসার তাদের সবাইকে গ্রেপ্তার করে। প্রীতি, তুই এদের সঙ্গে কি করছিস? মা বলছিল তুই নাকি বিয়ে করে সংসার করছিস। হেমন্তর কোনো দাদা বা ভাই তো নেই, তাহলে তুই কাকে বিয়ে করেছিস? ভয়ে ভয়ে প্রীতি সমস্ত কিছু স্বীকার করে নেয়। আমাকে ক্ষমা করে দে দিদি। আসলে আমি হেমন্তকে বিয়ে করেছিলাম। আমি তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এসব করেছি। আমার আর হেমন্তর বড়লোক হওয়ার খুব ইচ্ছে ছিল, তাই আমরা সবাই মিলে রানীকে আমাদের জালে ফাঁসিয়েছিলাম। এর পরিবারের কাছ থেকে অনেক টাকা আর গহনা নিয়ে আমরা অন্য শহরে চলে যাব বলে ঠিক করেছিলাম। ছি, তোর নিজের দিদির সঙ্গে তোর এটা করতে লজ্জা হলো না? তোরা সবাই মিলে আমাকে ধোকা দিয়েছিস, আর আমার সঙ্গে সঙ্গে রানীকেও তোরা ধোকা দিয়েছিস। আমি তোদের শাস্তি পাইয়েই ছাড়বো। অফিসার, নিয়ে যান এদের। পুলিশ হেমন্ত ও তার পরিবার সমেত
প্রীতিকেও গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। রিধিমা একজন ফৌজি ছিল, তাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার সামাজিক কর্তব্য ছিল। এভাবে রিধিমা রানীর জীবন বাঁচিয়ে নেয়। রিধিমা ভেতরে ভেতরে খুব ভেঙে পড়েছিল, কিন্তু সে তার দুঃখ কষ্ট কাউকে বুঝতে দেয়নি। সবকিছু ভুলে গিয়ে সে আবার ডিউটিতে জয়েন করে। সে আজীবন ধরে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেয়।